প্রতিনিয়তই আমরা খবরের কাগজ, টেলিভিশন বা রেডিওতে যে বার্তাগুলো পেয়ে থাকি তার মধ্যে যত্রতত্র শহর কিংবা গ্রামে, মসজিদে কিংবা খাবারের দোকানে, রাস্তায় কিংবা মার্কেটে অগ্নিকাণ্ডের খবর আমাদের ভাবিয়ে তোলে। অগ্নিকাণ্ডে প্রতি বছর জানমাল ও আমাদের সীমিত সম্পদের ব্যাপক ক্ষতি হয়। রাজধানী ঢাকার বস্তিগুলোতে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও পোশাক কারখানা এবং পুরানো ঢাকার রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের বীভৎস রূপ দেখেছে দেশবাসী। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি বড় অগ্নি দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস বলছে, দেশের অধিকাংশ মার্কেটগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা বাড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস কাজ করে থাকে এবং আপনারা অনেকেই হয়তো জানেন না যে ফায়ার সার্ভিসে বিভিন্ন রকম কাজের সাথে জড়িত বা বিভিন্ন রকম কাজ করে থাকেন। যেমন অনেকে মনে করেন যে ফায়ার সার্ভিস শুধু আগুন নিভায়, অগ্নি নির্বাপনই তার কাজ। আসলে কিন্তু তা না। ফায়ার সার্ভিস মানুষের যে কোনো বিপদে প্রথম সাড়া প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস, যারা রাত দিন 24 ঘন্টা মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষের বিপদে, মানুষের আপদে সাড়া দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে। এক্ষেত্রে আপনি রেস্কিউর কথা বলতে পারি আমরা, সেটা সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, এমনকি নৌ দুর্ঘটনা সহ আমাদের ডুবুরিরাও সার্বক্ষণিক প্রস্তুত থাকে। তো এরকম কাজ করতে গিয়ে আমরা যাদের সহযোগিতা নেই বা যারা আমাদেরকে সহযোগিতা করেন বা আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেন, এর মধ্যে ওয়াসা আছে, বিদ্যুৎ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন, রাজুক এবং বিস্ফোরক অধিদপ্তর, BIWTA, BIWTC নদী পথের ক্ষেত্রে। তো এই এবং স্থানীয় প্রশাসন যারা থাকে, তারপরে হলো আমাদের যে প্রশিক্ষিত ভলান্টিয়ার তারা। তো এই প্রতিষ্ঠানগুলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে আছে। তো এই প্রতিষ্ঠানগুলো যখন কোনো দুর্ঘটনা ঘটে সবাই কিন্তু সমন্বিতভাবেই কাজে এগিয়ে আসে। এখন আমাদের যেটা করা দরকার সেটা হলো এই প্রতিষ্ঠানগুলোকে একই আমব্রেলার নিচে বসে বিভিন্ন সময় সমন্বিত উপায়ে কাজ করা লাগবে এবং আমাদের এটা মাঝে মাঝেই আমাদের সভা, সেমিনার হতে হবে। আমাদের এই ডিপার্টমেন্ট যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন সেটা নিয়মিতভাবে করতে হবে। আমরা আগুনকে সচেতন উপায়ে যদি আমরা আগুনকে কাজে লাগাই তাহলে আগুন লাগার সম্ভাবনা কম থাকবে। বাট আমরা আগুন ব্যবহার করি কিন্তু আমরা সাবধান হই না ব্যবহারের ক্ষেত্রে, আমরা সচেতন থাকি না এবং এই সাবধান এবং সচেতনতার অভাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই আগুনগুলো লেগে থাকে। এখন কোন কোন ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব? আপনি মার্কেট, শপিং মল, আবাসিক বাড়িঘর যেখানেই বলি না কেন, আমাদের শহর এলাকায় সবচেয়ে বেশি আগুন লাগে বৈদ্যুতিক গোলযোগ থেকে বা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। আমরা আমাদের শপিং মল বা আমাদের বাসাবাড়িতেও বৈদ্যুতিক যে ব্যবস্থাপনা, এটা যতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি না হয় ততক্ষণ কিন্তু আমরা এর কোনো খোঁজখবর রাখি না। আমার বৈদ্যুতিক ওয়্যারিং কত বছর আগে হলো, বৈদ্যুতিক কেবলগুলো মানসম্মত কিনা এবং এর সাথে যে বিভিন্ন ফিটিংস থাকে এগুলো মানসম্মত কিনা, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। এবং যারা খেয়াল করেন তারাও কিন্তু শুধু প্রথম লাগানোর সময় এই জিনিসটা খেয়াল করে থাকেন। পরবর্তীতে এটা যে পিরিয়ডিক্যালি নিয়মিতভাবে যে চেক আপ করা 3 মাস 6 মাস পর পর মেনটেন্যান্সের দিকে যে নজর দেওয়া, এই কাজটাও করি না। তো সে কারণেই কিন্তু আমাদের অসতর্কতা, অসাবধানতা এবং অসচেতনতার কারণেই এই যত বিধিবিধান বা নীতিমালা যাই কিছু থাকুক না কেন, এরপরেও এই কারণগুলোর কারণেই আগুন লেগে থাকে। কেউ এসব আগুনে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পথে বসছেন, কেউ বা দগ্ধ হয়ে বাকি জীবন অন্যের উপর নির্ভরশীল হয়ে কাটাচ্ছেন। অগ্নি দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের পরামর্শ, সচেতনতা ও সুপারিশমালার কমতি না থাকলেও জনসাধারণ প্রতিনিয়তই এই দুর্যোগের সম্মুখীন হচ্ছে। বিশ্লেষকদের মতে সচেতনতা, পরামর্শ ও সুপারিশমালা দিয়ে অগ্নি দুর্ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আগাম প্রস্তুতি ও পর্যবেক্ষকের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়। গবেষণা বলছে রাজধানীতে ৯৭% মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই।
মার্কেট ছাড়াও বহুতল বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, বেসরকারি মার্কেট অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না রেখেই মার্কেট চালু করা হয়েছে। এমনকি অগ্নি নিরাপত্তার কোনো প্রশিক্ষণ নেই মার্কেট পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের। অনেক বিল্ডিংয়ে ফায়ার ইকুইপমেন্ট লাগানো হয়েছে, কিন্তু ঠিকভাবে মেইনটেনেন্স হচ্ছে না। আবার সবাই এর ব্যবহার বিধিও ঠিকভাবে জানে না। কোথাও কোথাও মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার রিফিল করাই হয় না, অনর্থক দেয়ালে শোভা পায়। ইলেকট্রিক্যাল জিনিসপত্রের ব্যবহার যেভাবে বেড়েছে সেভাবে সেফটি মেজার্স নেওয়া হচ্ছে না। বিগত কয়েক বছরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি দুর্ঘটনা ঘটছে সবচেয়ে বেশি, যা মোট অগ্নি দুর্ঘটনার প্রায় 37%। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ইদানিংকালে অনেক বেশি লক্ষণীয়। এর নেপথ্যে ভবন নির্মাণের সময় সব ধরনের ইঞ্জিনিয়ারের সম্পৃক্ততা থাকলেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অপ্রতুল ভূমিকাই বেশি দায়ী। প্রায়শই দেখি যে আমাদের যে ফায়ার সারপ্রেশন যেটা দিয়ে আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে পানি। ঢাকা শহরে প্রচুর পানির অভাব রয়েছে, সেখানে পানি পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা যে ওয়াসার যে পানির লাইনগুলি রয়েছে সেখানে যদি আমরা কোনো অবস্থাতে একটা হাইড্রেন লাইন ওয়াসা থেকে যদি বের করে হাইরেজ বিল্ডিং বা কিছু দূরত্ব পরপর 200-500 মিটার পরপর যদি একটা ড্রেন লাইন ওখানে তুলে রাখতে পারি, তাহলে আমরা ফায়ার সার্ভিস যখন যাবে তখন ওই পানিটা আমরা ব্যবহার করে খুব দ্রুত সময়েই আমরা ফাইটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো এবং ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আনা সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে সারা পৃথিবীব্যাপী এখন আধুনিক তথ্য প্রযুক্তির যে ব্যবহার শুরু হয়েছে, সেখান থেকে আমরা ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছি। সেইখানে আমাদের যে আধুনিক তথ্য প্রযুক্তি সেটাকে ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। সেইখানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা যারা ব্যবসায়ীবৃন্দ আছেন তাদেরকে ওই সকল তথ্য প্রযুক্তি ব্যবহার করতে এগিয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তির যে আমাদের যে সারা পৃথিবীব্যাপী এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জায়গা, 4র্থ শিল্প বিপ্লবের জায়গাটাতে আমরা পৌঁছে গেছি। আমরা সেইখানে আমাদের যে তথ্য প্রযুক্তি বিভাগ রয়েছে তারা এখন স্বপ্ন দেখতেছে 4র্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে। সুতরাং আমাদের যে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবহার করা সেখানে শুরু করতে হবে। আইওটি ডিভাইস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে খুব সম্প্রতি আমাদের উদ্ভাবন হয়েছে নির্বাণল 71। যে ডিভাইসটি হচ্ছে গিয়ে আপনার কোনো স্থানে যদি আগুন লাগে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের রাতে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমন আইওটি সিস্টেম সেখানে ব্যবহার করতে হবে যাতে সে অটোমেটিক্যালি ফায়ার ফাইটিংয়ের সিস্টেমটা অ্যাটেন্ড করতে পারে। অর্থাৎ যদি কোনো আগুনের উৎস পায় তাহলে সে যাতে সেটাকে নিজেই সেটার অ্যাকশন নিয়ে বন্ধ করতে পারে, খুব দ্রুততম সময়ে সে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করতে পারে, পুলিশকে ইনফর্ম করতে পারে, জরুরি সেবাদাতা যে সকল প্রতিষ্ঠান আছে তাদেরকে ইনফর্ম করতে পারে যে এখানে একটা ফাইটিংয়ের ঘটনা ঘটছে, অগ্নি দুর্ঘটনা ঘটেছে, আপনারা এখানে অ্যাটেন্ড করুন। তাহলে আমরা খুব সহজেই এই অগ্নি দুর্ঘটনার যে ক্ষয়ক্ষতি সেটার পরিমাণ অনেকখানি কমিয়ে আনতে পারব। উঁচু ভবন, কলকারখানাগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্রসহ যা যা থাকার কথা তা ঠিক মতো আছে কিনা তা পরিদর্শন করা উচিত। কেননা যখন আগুন লাগে তখন এসব যন্ত্র থাকলেও কাজ করে না বলে অনেক সময় দুর্যোগকালীন জরুরি সাড়াদান ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের মহড়া সরকারি বেসরকারি সকল সংস্থা, বসতবাড়ি, দোকানপাট, খাবারের দোকান, মূলত সকল পাবলিক জনসমাগমপূর্ণ জায়গাতেই আবশ্যিক করা দরকার। পুরানো ঢাকাসহ যেসব ঝুঁকিপূর্ণ স্থানে দোকান করা হচ্ছে এবং এসব দোকানের যখন ট্রেড লাইসেন্স দেয়া হয় তখন ফায়ারের লাইসেন্স দেওয়ারও নিয়ম করা উচিত। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিজাইনে বিএসসি ইঞ্জিনিয়ারের স্বাক্ষর বা অনুমোদনের দরকার রয়েছে। এটা না করলে কোডের ব্যত্যয় ঘটবে। কিন্তু ইমারত নির্মাণ বিধিমালায় এই ধরনের বাধ্যবাধকতা না থাকায় সেটি করা হচ্ছে না। একটি ভবনে আগুন লাগলে ওই স্থান থেকে যাতে আগুন ছড়াতে না পারে এবং ওখানে আগুন নিভে যায় এমন অগ্নিরোধী কয়েক প্রকারের বৈদ্যুতিক তার রয়েছে। এটাকে বলা হয় ফায়ার রেজিস্ট্যান্ট তার। আগুন লাগার পরও ভবনের যে অংশগুলো চালু রাখতে হয় সেগুলো হলো ফায়ার পাম্প,
ফায়ার লিফট এবং ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম। এসব যন্ত্রাংশে আগুন রোধী তার ব্যবহার করা প্রয়োজন। ফায়ার রিটার্ডেন্ট নামে আরেকটি লো স্মোক তার রয়েছে। মূলত সাধারণ তারের উপরে যে কভার ইনসুলেশন থাকে সেটা পড়েই প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, কিন্তু এসব লো স্মোক তার আগুনে পড়লেও ধোঁয়া কম হয়। এ তারের খরচ নরমাল তারের চেয়ে 30 থেকে 35% বেশি হয়ে থাকে, কিন্তু ভবন মালিকেরা সামান্য টাকা বাঁচাতে এ তার ব্যবহারই করছেন না। একই সঙ্গে উঁচু ভবন করার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের মাধ্যমে নিয়মিত ব্যবহারকারীদের সচেতন এবং প্রস্তুত করে রাখার ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিককালে কয়েকটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বঙ্গবাজার একটা, নিউ মার্কেট একটা অগ্নিকাণ্ডের ঘটনা, তারপরে আমরা গুলিস্তানে দেখেছেন যে একটা বিস্ফোরণের ঘটনা, চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনা। বঙ্গবাজার এটা কিন্তু আমাদের একেবারে অধিদপ্তরের রাস্তার এপাশে আর ওপাশে। তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটা এই অবস্থা কেন হলো। তো আপনি বঙ্গবাজারের ভিতরে যদি ঢুকে থাকেন তাহলে আপনি দেখবেন যে বঙ্গবাজারের যে সমস্ত, এটাকে আসলে কোনো মার্কেট, শপিং মল বা এ ধরনের কিছু সংজ্ঞায়িত করার কোনো উপায় নাই। এটা কিন্তু ভবন বলেও কোনো সংজ্ঞায়িত করার কোনো উপায় নাই। তো সুতরাং এটা কাঠ এবং টিন এই জাতীয় হাইলি ইনফ্লেমেবল এই সরঞ্জামাদি দিয়ে তৈরি, এবং এটা শুধু একতলা হলেই চলতো, যে তারপরেও কিছু রক্ষা আসবে, কিন্তু এটা একতলা, দোতলা, তিনতলা, কাঠের ভিতরের সিঁড়িগুলোও কাঠের তৈরি, এবং এর ভিতরে যে পরিমাণ মালামাল, হাইলি ইনফ্লেমেবল সকল মালামাল, গোডাউন, জুতা তৈরির ফ্যাক্টরি, বিভিন্ন রকমের মাল্টি হ্যাজার্ড জিনিসপত্র এই বঙ্গবাজারে ছিল। তো এরকম একটা জায়গায় যদি কখনো আগুন লাগে, যদি প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। বঙ্গবাজারে রমজান মাস ছিল এবং শেষ রাতের দিকে আগুন। তো আগুনটা যখন টিনের চালের উপরে উঠে যায়, ফ্লেম যখন উপরে দেখা গেছে, তখন আমাদের মেসেজ দিছে, এমনকি আমাদের যারা ডিউটি করে সেন্ট্রি তারাই আগুন দেখে আমাদের সকল গাড়ি আসছে, কিন্তু সে সময় দোতলা, তিনতলা পর্যন্ত আগুন জ্বলছে ভিতরে। তো এই অবস্থায় এটাকে আমরা চারিদিক থেকেই অ্যাটাক করেছি, আমরা আপ্রাণ চেষ্টাও করেছি, বাট এই আগুন একবার যখন ডেভেলপ স্টেজে চলে যায় এবং যেই পরিমাণ দাহ্যবস্তু সেখানে ছিল, ফায়ার লোড যে পরিমাণ ছিল, সেটা আসলে কন্ট্রোল করা খুবই কঠিন। শপিং মল বা মার্কেট যত আছে, সেখানে যদি মার্কেট কমিটি বা শপিং মল কমিটি নিজেদের উদ্যোগে একটা অগ্নি প্রতিরোধ টিম বা দুর্যোগ প্রতিরোধ টিম যদি রেডি রাখে, এবং এই টিম রাত দিন 24 ঘন্টা তাদের কিন্তু সিকিউরিটি আছে, প্রত্যেকটা মার্কেটেই কিন্তু সিকিউরিটি থাকে। তো সিকিউরিটির পাশাপাশি তাদেরকে সেফটির দিকটাও দেখা লাগবে। তারা যদি পালা করে সারা দিন রাত যদি এই মার্কেট পাহারা দেয়, তাহলে ইনিশিয়াল স্টেজেই দুর্ঘটনা ঘটার সাথে সাথে তারা মোকাবেলা করতে পারবে, যেমন তেমনি ফায়ার সার্ভিসকে অ্যাক্টিভ করতে পারবে, ফায়ার সার্ভিসকে মেসেজ দিতে পারবে। পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা হাই রাইজ বিল্ডিংয়ে বলি আমাদের ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার জন্য, কমার্শিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল প্রতিষ্ঠানে ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার জন্য আমাদের বিধান আছে 2003-এর অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনে। তো এই ফায়ার সেফটি প্ল্যান নেওয়ার পরেই কাজ শেষ হয়ে যাবে না, ফায়ার সেফটি প্ল্যান নিতে হবে, এবং এই প্ল্যান অনুযায়ী আপনার যে সমস্ত পরামর্শ দেওয়া হয় এগুলা বাস্তবায়ন করতে হবে। আর এটা শুধু বাস্তবায়ন করলেই হবে না। আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, আপনি ফায়ার ব্রিগেড বলছে সেফটি প্ল্যানে যে আপনার ফায়ার এক্সটিংগুইশার রাখা লাগবে, এর পাশাপাশি অনেক কিছু রাখা লাগে। এক্সটিংগুইশারের কথা দিয়েই বলি যে একটা এক্সটিংগুইশার আছে, আপনি রাখলেন, ফায়ার সেফটি প্ল্যানে বলা আছে যে এক্সটিংগুইশার আপনি রাখতে বলছেন, আমি রাখছি। যখন কোনো দুর্ঘটনা ঘটবে, এই এক্সটিংগুইশার অপারেট করার মতো লোক থাকা লাগবে আপনার। এক্সটিংগুইশার আছে, অপারেট করার লোক নেই, তাইলে কিন্তু কোনো লাভ হলো না। আবার এক্সটিংগুইশারটার মেনটেন্যান্সের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। আপনার লোক আছে, বাট মেনটেন্যান্সের কারণে দেখা গেল যে এক্সটিংগুইশারের ভিতরে যাই আছে, পাউডার থাকতে পারে, গ্যাস থাকতে পারে, পানি থাকতে পারে, এটা বের হয়ে আসবে না প্রয়োজনে। তো সুতরাং এই একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। এই রিলেটেড কাজগুলো সঠিকভাবে যদি আমরা না করি, তাইলে কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখলেও সেখানে কাজ হবে না। তো সেই জন্য আমাদের পূর্ব প্রস্তুতি থাকা লাগবে, প্রস্তুতির পাশাপাশি আমাদের প্রশিক্ষিত লোক থাকা লাগবে। আমাদের প্রশিক্ষিত লোক থাকলেই হবে না, আমাদের যে সমস্ত সরঞ্জামাদি থাকবে এগুলো মেনটেন্যান্সের দিকে জোর দিতে হবে, মাঝে মাঝেই ব্যবহার করতে হবে। যদি এটা করি, তাইলেই আমাদের এই পূর্ব প্রস্তুতিটা প্রয়োজনের সময় কাজে লাগবে। গত 4 এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় আগুন লাগে বঙ্গবাজার কমপ্লেক্সে। সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে 3 দিন সময় লাগে ফায়ার সার্ভিসের। বঙ্গবাজারের আগুনের ঘটনার পর 8 এপ্রিল বরিশাল প্লাজায় আগুন লাগে।
11 এপ্রিল চকবাজার এলাকায় বিসমিল্লা টাওয়ারের পাশে আগুন লাগে। 13 এপ্রিল নবাবপুরে আগুন লাগে। এরপর নিউ মার্কেটে আগুন লাগে। অর্থাৎ গত মাসে বিভিন্ন মার্কেটে, ব্যবসা প্রতিষ্ঠানে 4 বারের বেশি আগুন লেগেছে। এছাড়াও ঢাকার পার্শ্ববর্তী স্থান ও বাইরের জেলাগুলোতেও আগুন লাগার ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে সকল জায়গায় ঘাটতি রয়েছে সেগুলোর দিকে জোর দিতে হবে। মানব সভ্যতাই তৈরি হয়েছে আগুনকে নিয়ে, এবং চাকা আবিষ্কারের পরে চলাচলের জন্য আজকে যেগুলো আধুনিক যানবাহন। আগুন যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে সভ্যতা যেমন সৃষ্টি হয়েছে মানব সভ্যতা এর মাধ্যমে, অপর দিক হচ্ছে সেই সভ্যতাকে ধ্বংস করার জন্য অনিয়ন্ত্রিত আগুন কাজ করে। আমাদের বাংলাদেশের শহরায়নটা খুব দ্রুত হয়েছে, আগামীতেও হচ্ছে, কারণ প্রতি বছর ঢাকা শহরে প্রায় 1 লক্ষ নতুন বিল্ডিং তৈরি হয়। এই বিল্ডিংগুলো দুই দিক থেকে, কারণ অগ্নি নির্বাপনের যে বিষয়গুলো সতর্কতা রাখতে হয় সেগুলো পরিপূর্ণভাবে রাখছে না, কারণ তার রাজুকের সরকারের যে বিল্ডিং কোড আছে সেগুলো মেনে রাজুকের পক্ষের এর 10 ভাগের 1 ভাগ, তার মানে 10,000-এর উপরে বেশি বিল্ডিং তাদের অনুমোদনও যেমন নিচ্ছে না, এর বাইরেই বাকি 90% বিল্ডিং তৈরি হচ্ছে। এগুলোতে অগ্নি নির্বাপনের আধুনিক কোনো ব্যবস্থাই নাই, কারণ অগ্নি ডিটেক্টর প্রত্যেক বাড়িতে রাখলে আগুনের প্রারম্ভেই সেগুলো নিভাতে পারে। প্রত্যেক এলাকায়, মহল্লায় বা রাস্তার গোড়ায় গোড়ায় ফায়ার ব্রিগেড তৈরি করা পৃথিবীর কোনো জাতিতে, কোনো দেশেও নাই, এটা বাংলাদেশের পক্ষেও সম্ভব না। ফায়ার ব্রিগেড যাওয়ার মতো উপযুক্ত রাস্তাও অনেকাংশে কম আছে। আমাদের পুরান ঢাকা সহ নতুন ঢাকায়ও অনেক অংশে অলিগলিতে ফায়ার ব্রিগেডের বড় বড় অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে, পানি নিয়ে সেখানে যেতে পারছে না। ফলে এটি আমাদের পরিকল্পনা একটা বড় রকমের ত্রুটি, এবং জনবসতির দিক থেকে আমরা ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে সরকারি হিসেবে এই 23,234 জন 1 কিলোমিটারে বর্গ কিলোমিটারে বসবাস করে। পৃথিবীর মধ্যে অন্যতম ঘনবসতির এই শহর, বাংলাদেশ পুরা দেশটাই 1,119 জন প্রতি বর্গ কিলোমিটারে সারা বাংলাদেশের এটার রাষ্ট্রীয় হিসাব। তাহলে এত ঘনবসতির দেশ, এত ঘনবসতির শহর পৃথিবীতে কমই আছে। সেখানে আমরা অগ্নিকে যদি প্রাথমিক অবস্থা প্রত্যেক নাগরিকই এটা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আমরা না জানি, এবং এটা অগ্নিকাণ্ড ঘটনার পরে, সে দুর্যোগ ঘটার পরে এগুলো নিয়ন্ত্রণের বিষয়ে প্রাথমিক ফার্স্ট রেসপন্ডার হতে হয় তার নিকটে যে ব্যক্তি থাকেন, মানে পরিবারে যারা থাকেন বা যে দোকানে ব্যবসায়ীরা থাকেন তাদের। তো এই ক্ষেত্রে আমরা অনেক পেছনে আছি নিঃসন্দেহে, এবং আমাদের শহর প্রতিনিয়ত বড় হচ্ছে। আপনারা অতি সম্প্রতি 2টি ঘটনা, রোজার মাসের শুরুতেই বঙ্গবাজারে অগ্নিকাণ্ড, এটা বিশাল একটা অগ্নিকাণ্ড, কারণ ওটা আনপ্ল্যান্ড একটা মার্কেট ছিল, এবং ঈদকে কেন্দ্র করে তারা এত বেশি সম্পদ, এত বেশি কাপড় চোপড় সেখানে পাইল আপ করেছিল, গুদামজাত করেছিল, যেটি ওটির 10 গুণ একটা মার্কেটেরও ধারণ ক্ষমতার অতিরিক্ত। এবং ঢাকা শহরে আগে প্রচুর পানির উৎস ছিল, পুকুর ছিল, লেক ছিল অনেক, এখন সেগুলো সংকুচিত হতে হতে অধিকাংশ জায়গায় ফায়ার ফাইটের জন্য আমরা পানি পাচ্ছি না। আমাদের ফায়ার ফাইটারের সংখ্যা ঢাকা শহরে যতগুলো আছে সেগুলো পর্যাপ্ত যদি বলি ঠিক না, আরও অনেক দরকার, সবই ঠিক আছে, কিন্তু ঢাকার যে রাস্তার যানজট এগুলোকে ওভারকাম করে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় কষ্ট হয়। আমাদের ফায়ার ব্রিগেড সবসময় প্রস্তুত আছে। আগে প্রত্যেক পরিবারে আমরা বালতিতে বা কলসে কিছু পানি রাখতাম, যে প্রাথমিক অবস্থায় যদি আগুনটা নিয়ন্ত্রণে আনা যায় তাহলে এটা বড় রকমের দুর্যোগ তৈরি করতে পারে না। সকলকেই আগুনের বিষয়ে সতর্ক হওয়ার জন্য অনেক ধরনের প্রস্তুতি থাকা দরকার, সেটি আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমরা সকলকে প্রত্যেকটা নাগরিককে এই বিষয়ে নিজেরাই সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, কিন্তু তার সংখ্যা আমাদের বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে খুব বেশি না। কিন্তু আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদের দায়িত্ব হচ্ছে তার পারিপার্শ্বিক পরিবারের সকলকে আগুন বিষয়ে সতর্কতা করা। আমাদের দুর্যোগের ক্ষেত্রে এটি একটি বড় রকমের দুশ্চিন্তার বিষয়। এর আগে গুলশানে একটা ভবনে, আধুনিক বসবাসের ভবন, কিন্তু সেই ভবনে নিয়মতান্ত্রিকভাবে যেটা হওয়ার কথা সেটা ছিল না। আমরা পরবর্তীতে কালে যে দেখেছি যে একই জায়গার মধ্যে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন এবং পানির লাইন, যেটা কোনোভাবেই প্রকৌশলের দিক থেকে নিরাপদ নয়।
তো আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত হচ্ছি এই কারণে যে আগামীতে যদি বড় আকারে ভূমিকম্প হয়, যেহেতু আমাদের গ্যাস লাইনগুলো নিয়ন্ত্রণে বা অটো বন্ধ হওয়ার এই ডিভাইসগুলো এখনও আমাদের গ্যাস কোম্পানি বা রাষ্ট্রীয়ভাবে এগুলো হয়নি, ফলে এই ঢাকা শহর একটা গ্যাস, কারণ ভূমিকম্পের ক্যাসকেডিং ইফেক্ট হিসাবে নেক্সট হবে বিল্ডিং ধসের পরে বিদ্যুৎ লাইনগুলো যেহেতু আমাদের অনেক পুরাতন বা বাড়িগুলোর লোড অনুযায়ী বিদ্যুৎ লাইনও শক্তিশালী না, মানে রেজিলিয়েন্ট না, ফলে এগুলোর থেকে স্পার্কে আগুন ঘটলে এবং গ্যাস লাইনগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে একটা বিশাল অগ্নিকাণ্ডের, একটা অগ্নিকুণ্ডের মতো একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। তো এখনও আমাদের সময় আছে। অতি সম্প্রতি ঢাকার খুব নিকটবর্তী ভূমিকম্প হয়েছে, দোহার বা যে কোনো এপিসেন্টার খুব কাছে, তার মানে আমরা আগামীতে যে কোনো ধরনের বড় একটা ভূমিকম্পে দুর্যোগের মোকাবেলা করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখনও প্রস্তুতির সময় আছে। আমরা প্রত্যেকে পুরাতন বিদ্যুৎ লাইন পাল্টে, কারণ অগ্নিকাণ্ড হবে এবং অগ্নি নির্বাপনের জন্য সেখানে যাওয়ার মতো প্রাথমিক ফাইটটা তাকেই করতে হবে, তাহলে সতর্কতামূলকভাবে পুরাতন বিদ্যুৎ লাইন, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন পাল্টাতে হবে, গ্যাস লাইনগুলোকে পাল্টাতে হবে এবং প্রত্যেক বাড়ির গ্যাস লাইনকে অটো বন্ধ হওয়ার মতো ডিভাইস এবং রাষ্ট্রীয়ভাবে কোম্পানিগুলোরও উচিত হবে আমাদের বিভিন্ন জাংশন পয়েন্টে, মূল পয়েন্ট থেকে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা। সিটি কর্পোরেশনগুলো অগ্নিকাণ্ডের পূর্ব প্রস্তুতির জন্য ম্যানুয়াল তৈরি করেছে, যা সকল বিল্ডিংয়ে থাকা উচিত ও সকলের সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত। এছাড়াও নগর স্বেচ্ছাসেবকদের বিভিন্ন মহড়ায় সংশ্লিষ্ট করে তাদের প্রশিক্ষিত করে তুলছে ফায়ার সার্ভিস, যেন লোকবলের ঘাটতি কমানো যায়। সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় করে আমাদের একযোগে আগুন মোকাবেলায় অগ্রসর হতে হবে। তাহলেই আমরা সক্ষমতা অর্জন করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারব।